নমস্কার। আমরা আছি এখন বহরমপুর রবীন্দ্র সদনে, আর বহরমপুর রবীন্দ্র সদনে আজ চলছে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের মুর্শিদাবাদ জেলার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন সংস্থার সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী। আমরা এখন একটু তার সাথেই কথা বলে নেব। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। ভালো আছেন নিশ্চয়ই? অবশ্যই ভালো আছি এবং আজকের দিনটা খুবই ভালো কাটছে। অবশ্যই। মুর্শিদাবাদ জেলায় সুরভারতীর এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান, এই আয়োজন সম্বন্ধে প্রথমত আপনার বক্তব্য একটু শুনব। যদিও একটু আগে আপনার স্বাগত ভাষণে আমরা শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের প্রতি যে আপনি বার্তা দিয়েছেন সেগুলো শুনেছি, তবুও এই সমাবর্তন অনুষ্ঠানের উদ্দেশ্যটা আরেকবার জানতে চাইব আপনার কাছে। প্রথমত যে কোনো সমাবর্তনের উদ্দেশ্যটা হচ্ছে যে ছাত্রছাত্রী যারা সার্টিফিকেট পাচ্ছে তাদেরকে একটা মানসিক প্রস্তুতি দেওয়া। কীরকম মানসিক প্রস্তুতি? দেখুন, যে কোনো, আমরা তো আঁকা, গান, নাচ, আবৃত্তি এগুলো নিয়ে চলি, এবং শিল্পীদের কাছে জীবনে কতটা কি পেলাম তার থেকেও মেটেরিয়ালিস্টিক কতটা কি পেলাম বা অর্থনৈতিকভাবে কি পেলাম তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে আমি মানুষের কতটা ভালোবাসা। শিল্পীরা টাকা কামানোর থেকে না মানুষ কামাতে বেশি ভালোবাসে। সেইখানে প্রত্যেকের স্বপ্ন থাকে যে মঞ্চের ওপর উঠে, একটা বড় মঞ্চের ওপর থেকে উঠে আমি একটা স্বীকৃতি লাভ করব। তো আমাদের কাজ হচ্ছে এই স্বীকৃতিটা দেওয়া, এই মানসিক ফিলটা দেওয়া যে একটা স্বীকৃতি পেলে জীবনে কতটা ভালো লাগে, তবে তারা উৎসাহিত হয়ে আরও বড় স্বীকৃতি পাওয়ার জন্য আরও বড় কাজ করতে পারবে। আর কার্যত যারা এসছেন তারা মিনিমাম 7 থেকে 10 বছর ছবি আঁকা শিখছেন, শেখার পর সিনিয়র লেভেলে 5th ইয়ার কিংবা 7th ইয়ারের সার্টিফিকেট পাচ্ছেন। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে সেটা তারা ডিজার্ভও করেন। এবং যেহেতু আমরা এই ধরনের শিক্ষাগুলোকে এখন কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসও বলা হয় না, এখন বলা হয় যে এগুলো একটা কিন্তু যে কোনো যে অ্যাকাডেমিক স্কিল তার সাথে সমতুল্য। তো আমরা না এইটাকে এই শিক্ষার একটা সেলিব্রেশন হিসেবে তুলছি। আপনি দেখবেন যে এখনও ভারতবর্ষে এরকম বা বাংলাতে এরকম বহু খবর পাবেন যে ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে পার্টি, এইচএসে ভালো রেজাল্ট করেছে পার্টি। আমার মনে হয় সুরভারতীর তরফ থেকে একটা বড় অনুষ্ঠান যে তোমরা সবাই সংস্কৃতিতে ভালো একটা কাজ করেছো। অবশ্যই। আর একটু আগে আপনি মঞ্চে দাঁড়িয়ে স্বাগত ভাষণে বলছিলেন যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা যাদেরকে জানি, সাধারণত আমাদের সমাজে কিন্তু খুব প্রচলিতভাবে যারা ওই গতানুগতিক শিক্ষা বলতে আমরা পুঁথিগত শিক্ষার পাঠ যারা দিয়ে থাকেন তাদেরকেই আমরা সমাজ গড়ার কারিগর হিসেবে বেশি প্রতিষ্ঠিত করি। সেখানে সাংস্কৃতিক শিক্ষায় যারা কারিগর হিসেবে কাজ করছেন, সুরভারতী আজ তাদের স্বীকৃতি দিচ্ছে। এই ভাবনাটা আপনাদের মাথায় এরকম একটা একটা বাঁধ ভাঙা ভাবনা, একটা একটা ট্রেন্ডের বাইরে গিয়ে একটা ভাবনা, এই ভাবনাটা সুরভারতীর মাথায় এলো কীভাবে? এটা খুব সিম্পল। আপনি যারা আছেন আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে প্রায় 20 থেকে 25,000, 15 থেকে 20,000, 25 যাবে না, 15 থেকে 20,000 ছাত্রছাত্রী সুরভারতীর অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনগুলো থেকে মোটামুটি এই যে 20,000 ছাত্রছাত্রী থাকছে তারা আঁকা, গান, নাচ, আবৃত্তি এগুলো শিখছে। এবার স্বাভাবিকভাবেই সেখানে 300-350 শিক্ষক শিক্ষিকা জড়িয়ে রয়েছেন। এখানে আপনি একটুখানি চোখ বুজে যদি ভাবেন যে কাউকে একটা দেখিয়ে বা কেউ কোনো এক ব্যক্তি আপনাকে দেখিয়ে বলল ইনি আমার স্যার ছিলেন, আপনার মনের মধ্যে হবে ইনি কি অঙ্কের স্যার ছিলেন, নাকি বাংলার স্যার ছিলেন, নাকি ইংরেজির স্যার ছিলেন? তাহলে শিক্ষকের যতটা স্বীকৃতি পাওয়া উচিত ততটা তারা পান না। সেটা আমাদের ফিল্ডেরই হোক, সেটা অন্যান্য একাডেমিক ফিল্ডেরই হোক। কিন্তু তার মধ্যেও যারা একদমই পান না তারা হচ্ছে এই আঁকা, গান, নাচের শিক্ষক। আমাদের মনে হয় যে এটা একটা কালেকটিভ ইনস্টিটিউশন, এটা সবাই মিলে চলে, এবং এই সবের মধ্যে যারা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট
যারা ইঞ্জিন যারা কার্যত চালাচ্ছে এই সংস্থাটাকে, তারা হচ্ছে শিক্ষক শিক্ষিকা। কেননা আমরা যখন বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন ফিল্ডের মানুষ, যারা অধ্যাপক, কলেজের প্রিন্সিপাল, আরও যারা মানুষ রয়েছেন, তাদের সাথে সাথে এই মানুষগুলোকেও সমানভাবে সম্মানিত করি। কারণ যদি সত্যি আপনি যদি বলেন যে যদি সত্যি রোজগারের কথা হতো, তারা অনেক কিছু করতে পারতেন, কিন্তু তারা এই আঁকা, গান, নাচটাকে বেছে নিয়েছেন, এই শেখানোটাকে বেছে নিয়েছেন। তার পিছনে কিন্তু একটা খুব বড় কারণ, তারা এই শিল্পটাকে ভালোবাসেন। এবং বিশ্বাস করুন, শিল্প চর্চা করে একদল মানুষ প্রচুর কিছু পায়, যেটা স্বপ্নেরও অতীত। আর একদল মানুষ আছে, যে দলে বেশিরভাগ মানুষ পড়েন, যারা 40 বছর, 50 বছর, 60 বছর শিক্ষকতা করছেন, দিনের শেষে তার সম্মানপ্রাপ্তি হয়তো কার্যত শূন্য। ওই কয়েকটা ছাত্রছাত্রী বলবে স্যার ছিল, সেই স্যার ছিলর প্রায়োরিটি লিস্টেও তিনি থাকবেন না, অন্য কোনো স্যার থাকবেন, অন্য কোনো সাবজেক্টের স্যার থাকবেন। ওই প্রায়োরিটিটাকে, ওই সম্মানটাকে ফিরিয়ে না দিতে পারলে আমাদের মনে হচ্ছে আমাদের কাজ করে কোনো লাভই নেই। তো সেই জন্য আমাদের প্রাইম লক্ষ্য ওই মানুষগুলোকে সম্মানিত করা। একটা দিনের জন্য যদি তারা হাসেন, একটা দিনের জন্য যদি তাদের মনে হয়, কারণ প্রচুর কটূক্তি শুনতে হয় এই সমাজে। আপনি যদি গিয়ে বলেন যে আমি আঁকা শেখাই বা গান শেখাই, লোকে একটা ভাববে যে আচ্ছা, ডাক্তার তো নয়, ইঞ্জিনিয়ার তো নয়। তো কিন্তু তিনিও কিন্তু সমান দক্ষ, তিনিও কিন্তু তার প্রফেশনটাকে সমান ভালোবাসেন এবং তিনিও সমাজে সমান কন্ট্রিবিউশন করছেন। কেননা তাদেরকে একটু সম্মান দিন। তো এটা আমরা করছি না, এটা তাদের প্রাপ্য, তাদের অনেক বেশি প্রাপ্য। আমাদের সীমিত ক্ষমতায় আমাদের যেটুকু সম্ভব সেটুকু করছি, ভবিষ্যতে আরও বড় করে সম্ভব হলে আমরা সেটাই করব। আজকের মঞ্চে এই শিক্ষারত্ন পুরস্কারের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। এই একটু আগে আপনি যেমন বললেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার তো নয়, টিচার, একইভাবে মানে কোনো সাংস্কৃতিক, কোনো কালচারাল টিচার, একইভাবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই বিষয়টা আসে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার তো নয়, সিঙ্গার বা ডান্সার বা বাচিক শিল্পী। কিন্তু আজকালকার ছাত্রছাত্রীদের অনেকের মধ্যে এই জিনিসটা আছে যে আমরা এই বিষয়টা নিয়েই এগোবো, এই বিষয়টা নিয়েই চলবো। সমাজ এবং পরিবারের ক্ষেত্রে অনেক বাধাও থাকে। সুরভারতী কি ভবিষ্যতে এই ছাত্রছাত্রীদের সুযোগ এক্সপ্লোর করার জন্য কোনো রকম কিছু ভাবনা চিন্তা করছে পরবর্তীতে? আমাদের চেষ্টাই সেটা থাকে এবং তাদের কাছে আমাদের অনুরোধও থাকে যে তোমাদের যদি গান, আঁকা, নাচ, আবৃত্তি, অন্যান্য যে কোনো শিল্প চর্চা তোমাদের ভালো লাগে সেটা নিয়ে এগো, স্বপ্নটা ছেড়ো না। এবার অনেকে বলে স্বপ্ন সফল হবে কি না বা হলে কি করব। তা আমার মনে হয় এখানে মানুষের একটা জিনিস ভাবা উচিত, এই যে বিভিন্ন প্রফেশনে কোনো একটা সিইও হলো, একটা কোনো হয়তো ভালো প্রফেশনের হইল, সব প্রফেশনই শ্রদ্ধা, এরম না যে কোনো প্রফেশনের শ্রদ্ধা না। সমস্যাটা হয় যখন কেউ নাচ করতে চাইছে, তাকে জোর করে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান নেওয়া হচ্ছে, তাতে নাতে সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না, সে ভালো নাচটা করতে পারে। সমস্যাটা হয় কেউ চাইছে যে আমি ডান্স নিয়ে মাস্টার ডিগ্রি করি, তাকে জোর করে তার বাড়ির লোক লাখ লাখ টাকা খরচা করে একটা নিটের প্রিপারেশান নেওয়াচ্ছে এবং সে তো নিটটা পাচ্ছেই না, কারণ তার নিটের জন্য অন্যরকম একটা মাইন্ডসেট দরকার, অন্যরকম একটা ব্রেনের দরকার, সে তো পাচ্ছেই না। উল্টে সে যখন পাচ্ছে না, তাকে তার বাড়ির লোকের কাছে এইটা শুনতে হচ্ছে, একটা ছোট্ট মেয়ে, 14-15 বছরের একটা ছোট ছেলে, তার ম্যাচুরিটি হয়নি। আবার আজকের মোবাইলের যুগে তো মস্তিষ্ক সঠিকভাবে বেড়ে ওঠার আগেই যান্ত্রিকভাবে মস্তিষ্ক বেড়ে ওঠে। সেই মানুষটাও যখন জোর করে তার বাড়ির লোকের জন্য হয়তো জেই বা নিট বা অন্যান্য যে কোনো কিছুর প্রিপারেশান নিচ্ছে এবং পাচ্ছে না, তখন তাকে শুনতে হচ্ছে তোর পিছনে এত টাকা খরচা করলাম, তুই কেন পারবি না। এইবার আপনি দেখবেন যে বাড়িতে এগুলো উদাহরণ উঠে আসে, যে দেখ ভালো করে পড়াশোনা কর, তাহলে বিদেশে চাকরি করবি, ওরকম একটা গাড়ি হবে, অমুক কর তাহলে এরকম একটা ভালো এসি বাড়ি হবে। আমার মনে হয় যে একটা ছেলে জিয়াগঞ্জে জন্মে ইংল্যান্ড থেকে ইৎসারিনের মতো একটা আর্টিস্টকে জিয়াগঞ্জের রাস্তার ঘুরিয়ে যদি গান রেকর্ড করাতে পারে, একজন মিউজিশিয়ানের কাছে এর থেকে বড় উদাহরণ আর কী হতে পারে। উদাহরণ তো ঘরের মধ্যেই রয়েছে, অন্য জেলার মানুষ নয় বলতে হবে যে আমাকে উদাহরণ খুঁজতে অন্য জায়গায় যেতে হবে। মুর্শিদাবাদের তো সেই জায়গাটাই নেই।
হ্যাঁ, অবশ্যই। এবার আমি একটু সুরভারতীর সভাপতির বাইরেও আপনার ব্যক্তিগত পরিচয় থেকে একটু এটা জানতে চাইবো, এই কারণ আপনি ইউটিউব জগতে, পডকাস্ট জগতে একজন বিশাল সফল ব্যক্তিত্ব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যারা, এই যে বললেন মুর্শিদাবাদ জেলায় ঘরের মধ্যেই উদাহরণ আছে, মুর্শিদাবাদ জেলা এখনও পর্যন্ত, বিশেষত বহরমপুর এখনও পর্যন্ত কিন্তু মফস্বল হিসেবেই পরিচিত। আমাদের এখানে সুযোগ কিন্তু খুব কম। সেক্ষেত্রে যখন একটা স্টুডেন্ট সুরভারতীর আন্ডার থেকে একটা স্টুডেন্ট যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবে, আমি ছেড়ে দিলাম যে তার পুঁথিগত শিক্ষা একদম অন্য ধাঁচের, অন্য ধারার পুঁথিগত শিক্ষা, কিন্তু তার ভালো লাগাটা এদিকে, সেক্ষেত্রে তার কাছে কেরিয়ার অপরচুনিটি কী কী থাকতে পারে? দেখুন, আর্টিস্ট হিসাবে যদি কেউ বলেন যে প্রথমেই লোকের যেটা হয় যে কোথায় চাকরি পাবো, চাকরি পাওয়ার জন্য আর্টিস্ট প্রফেশনটা খুব বাজে একটা প্রফেশন, ওর জন্য অন্যান্য পড়াশোনাটাই ভালো। ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসাবে বা যে কোনো প্রোডাকশন হাউসে কাজ করার জন্য আজকের ডেটেও পৃথিবীতে যে কোনো কাজ করুক না কেন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়টা নিয়ে কাজ করছে সেই বিষয়টার উপর দক্ষতা অর্জন করা। আজকের ডেটে একটা কথা চলে, ইউটিউব যখন আপনি বললেন যে অনেকেই জিজ্ঞাসা করে যে ইউটিউবে ভাইরাল কী করে হওয়া যায়, আমরা বলতাম কন্টেন্ট ইজ এ কিং। তোমার রাজত্বে রাজা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ তুমি কি ডেলিভার করছো। এই ডেলিভার করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ করতে হবে। সেই স্কিলটা কি, ভালো গাইতে হবে, তারপরে গানের মার্কেটিং, তারপর প্রোডাকশন হাউসে যাওয়া, তারপর রিয়েলিটি শো ইত্যাদি সমস্ত কিছু আসবে। মানে অনেকেই ভাবে যে না শিখে বড় হয়ে যাব ইত্যাদি ইত্যাদি। ইতিহাসে এটা হয়নি, এবং বহু যে সিঙ্গার বলুন বা যারা আর্টিস্ট বলেন, যাদেরকে বলা হয় তথাকথিতভাবে যে এরা কেউ কিছু শেখেনি, বিশ্বাস করুন তার বেশিরভাগই মিথ্যা এবং পিয়ার স্টান্সের জন্য বলা হয়, যাতে তাদেরকে আরও বেশি ট্যালেন্টেড বলে মনে হয়। কিন্তু বাস্তবে আপনি যদি একজন স্কিল্ড মিউজিশিয়ান হন, তাহলেই আপনি বড় হতে পারবেন। সুতরাং আমরা সবাই এই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা মেসিকে দেখি, আমরা ওদের একাডেমিটা দেখি না, যে একাডেমি থেকে ওরা উঠে এসছে। আমাদের কাজ যে এই যে ছেলেমেয়েগুলো যারা আছে, যারা গান আঁকা নাচ শিখছে, তাদেরকে ছোট থেকে গ্রুম করে 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 একজন স্কিল্ড আর্টিস্ট হিসাবে তৈরি করা। বাকি পথটা তার মতো করে খুঁজে নেবে। একটা মানুষের জার্নিও শিল্পীর ক্ষেত্রে একটা মানে 2-3টে মানুষের জার্নি একরকম আপনি পাবেন না, প্রত্যেকের জার্নি আলাদা আলাদা। আর আজকের ডেটে আপনি যদি বলেন যে কি করব, সত্যি কথা বলতে যদি কেউ ভালো গান করে, সে যদি প্রতিদিন শুধু গলাতে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে একটা করে নিয়ম করে গান আপলোড করতে থাকে না, আজ থেকে 1-2 বছর বাদে সেও একজন বড় সেলিব্রিটি হয়ে উঠবে। সুতরাং আমরা সে কিভাবে কেরিয়ার করবে তার থেকেও ইম্পর্টেন্ট সে কি হিসাবে কেরিয়ার করবে। সে কি একজন ভালো শিল্পী হিসাবে কেরিয়ার করবে, না ফাঁকিবাজি করে কালকে সকালবেলা মনে হলো এই গানটা গাইলে ভাইরাল হয়ে যাবো, আমি যা ইচ্ছা তাই করে দিচ্ছি, সেই করে ভাইরাল হয়ে যায়, এটা করবে। বহু গান এসছে, বহু মানুষ এসছে, সেখানে বাদাম ছোলা অনেক কিছু এসছে। যারা স্কিল্ড তারাই থেকে গেছে, বাকিরা থাকেনি। এটা দেখা উচিত, এটা শেখা উচিত। আমরা শিল্পীদের বা ছোট ছোট বাচ্চাদের এটাই বলি যে অন্তত মন দিয়ে আঁকাটা শেখো, গানটা করো, নাচটা করো। তোমরা তো এখন ভাবছো না যে কোথায় চাকরি করব, তোমরা তো কলেজ লাইফেও এখন অনেকেই ভাবে না যে কোথায় চাকরি করব। আগে শেখো, তারপর আজকের দিনে এক্সপোজার পাওয়ার এত জায়গা যে সেটি নিজেই পেয়ে যাবে। আজকের ডেটে একটাই সুবিধা হয়েছে, মনে রাখবেন, যে আমার এখানে যে বাচ্চাটা, আগেকার দিনে সমস্যা ছিল যে ধরুন আপনি মুর্শিদাবাদে বসে মনে করলেন আমি শিল্পী হব, আপনাকে এখান থেকে ট্রেন ভাড়া করে যেতে হবে কলকাতা, ওখানে গিয়ে থাকতে হবে, আকাশবাণীতে অডিশন দিতে হবে। সেই হাজার হাজার শিল্পীর মধ্যে 1-2 জন পাবেন, বাকি যারা পাবেন না তারা আবার ফিরে আসবেন। অর্থাৎ আপনার প্ল্যাটফর্ম আর হেমন্ত মুখোপাধ্যায়ের প্ল্যাটফর্মের মধ্যে একটা তফাৎ ছিল। উনি দূরদর্শনে চান্স পেতেন, রেডিওতে চান্স পেতেন, আপনি হয়তো পেতেন না। সেটা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো। আজকে চলে আসুন, যে প্ল্যাটফর্মে জাস্টিন বিবার আপলোড করছে ইউটিউব,
যে প্ল্যাটফর্মে অরিজিৎ সিংয়ের গান আপলোড হচ্ছে ওই সেম প্ল্যাটফর্মে আপনি বিনা পয়সায় আপনার গান আপলোড করতে পারবেন। সুতরাং আপনার কন্টেন্ট পাবলিশিংয়ের ক্ষেত্রে স্বাধীনতা এবং সচ্ছলতা দুটোই চলে এসছে। এরপরে আপনার কাছে যখন মানুষের সামনে যাওয়ার যে সুযোগটা, সেটাই যখন গণতন্ত্র চলে এসছে, আপনাকে কিন্তু এবার নিজের যে শিল্পসত্তা সেটুকু ঘষা মাজা করলে চলে যাবে। আমাদের কাছে সময় একদমই কম। আমি শেষ সুরভারতীর পক্ষ থেকে আপনারই ছাত্রছাত্রী প্রত্যেকে, আপনারই শিক্ষক শিক্ষিকা, সুরভারতীর ইয়েরা, তো তাদের প্রতি আপনাদের বার্তাটা জানতে চাইব। আমাদের বার্তা এটাই যে দ্রুত সাকসেস আসে না, সময় নিয়ে সাকসেস আসে। লাইফে উত্থান পতন থাকে, অনেকেই ভাবেন যে সেটা আমাদের জীবনে থাকে না, না, আরও বেশি ঝড়ঝাপটা থাকে। আমরাও এগুলো সহ্য করি। তাই শিক্ষক শিক্ষিকারা অনেক সময় অনেকভাবে বিমর্ষ হয়ে পড়েন, এগুলো হবেন না। এবং যে কাজটা করছেন সেই কাজটা আরও ভালোবেসে মন দিয়ে করে যান। আমার মনে হয় পৃথিবীর কোণে কোনো না কোনো দিন কেউ না কেউ একদিন উঠে আসবেই যে আপনার এই পরিশ্রমের সঠিক মূল্যায়ন করতে পারবে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে। এরপর আপনারা থাকুন আমাদের সঙ্গে সুরভারতীর বাকি অনুষ্ঠানের জন্য। শিক্ষকরত্ন সম্মান যারা যদি কেউ এসে না পৌঁছতে পারেন, যদি মিস করে যান কোনো কারণে, সে কারণে নামগুলো আরেকবার অ্যানাউন্স করছি। প্রিয়াঙ্কা মণ্ডল, সুরজ শেখ রয়েছেন আমাদের। আমরা তাকে আমাদের সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের তরফ থেকে এবার বরণ করে নেব। তবে তার আমাদের মাননীয় সভাপতি, হ্যালো হ্যালো, আমরা আরো একবার স্বাগত জানাই। দ্বিতীয় ভাগ অর্থাৎ সেকেন্ড হাফ, আপনারা অনেকে জানেন যে এই অনুষ্ঠানটি দুটি হাফে ভাগ করা হয়েছে এবং আজকে এই সেকেন্ড হাফ। আমি কেন কথাটা বললাম, বিকজ প্রথম যে অর্ধ ছিল সেই প্রথমার্ধেও কিন্তু এই এত মানুষ দাঁড়িয়েছিলেন, বসেছিলেন সবাই মিলে। আমরা এবছরে আমরা জানতাম যে অনেক বেশি সংখ্যায় আমাদের এখানে যারা সাংস্কৃতিক মনস্ক মানুষরা রয়েছেন তারা আসবেন, এবং সেই কারণে আমরা এটিকে দুটি ভাগে বা দুটি অর্ধে বিভক্ত করেছি। কিন্তু স্টিল অনেকে দাঁড়িয়ে রয়েছেন। আমরা তাদের কাছে প্রথমত ক্ষমাপ্রার্থী, দ্বিতীয়ত এটা আনন্দ এবং উৎসাহ দেয় এটা দেখিয়ে। এবং তৈরি হওয়ার পর পরীক্ষার মাধ্যমে রেজাল্ট আউট হচ্ছে। আজকে তাদেরই এরকম একটি যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে পুরস্কার বিতরণী, সার্টিফিকেট দেওয়া ইত্যাদির জন্য আমাকে ডাকা হয়েছে। এসেছি, খুব আনন্দ পাচ্ছি। আমার নাম পার্থ দাস। দেখছেন এএসআর নিউজ।